আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতিমা। দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ 16 ঘণ্টা পর সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান গণ অভ্যুত্থানে আহতরা। রাত 2:30টার দিকে আন্দোলনকারীদের সাথে কথা বলতে পঙ্গু হাসপাতালের সামনে যান 4 উপদেষ্টা। ভুল স্বীকার করে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন তারা। এরই পর হাসপাতালে ফিরেন আহতরা। মাহিন আরাফাতের রিপোর্ট। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতরা। সুচিকিৎসা নিশ্চিত না হওয়া, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাহায্য প্রাপ্তি সহ বিভিন্ন অভিযোগ ছিল আন্দোলনকারীদের। 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আলটিমেটাম দেয় তারা। 4 জন রোগী দেখে তারা বলে আমাদের সময় নেই, আমাদের যেতে হবে। তো এত বিজি, আমরা যেন আমার জীবনের মায়া না রেখে আমরা রাজপথে নামছি, আমাদের কি জীবনের মায়া নেই? এখন তুই তারা যে কথাগুলো বলছে সেই কথা ধরনের বাস্তবতা পেয়েছেন কিনা সেটা আগে বলেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে ছুটে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার আশ্বাসের পরেও আন্দোলন চালিয়ে যায় তারা। আপনারা হসপিটালের সমস্যাগুলো বলছেন, আমি ইনস্ট্যান্ট গেছি, গিয়া যা যতটা ভাই সম্ভব আমার জায়গা থেকে। মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে আসেন 4 উপদেষ্টা। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান, তাহলে আমরা লিখিত দিব। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। হাসপাতাল সিন্ডিকেট বন্ধ সহ আন্দোলনে আহতদের চিকিৎসা সেবার আশ্বাস দেন আসিফ মাহমুদ। আর মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যারা এখনো সহায়তা পায়নি তাদের দ্রুতই আওতায় আনা হবে। হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সব সময় দেখছি। যতজন আহত আছেন সবাইকে আমরা চিকিৎসা এবং চিকিৎসার সাথে সাথে পুনর্বাসনের ব্যবস্থার ব্যাপারে স্পষ্টভাবে আমরা অবস্থান নিব। উপদেষ্টাদের আশ্বাসে মাঝরাতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে আন্দোলনকারীরা। মাহিন আরাফাত, আরটিভি, ঢাকা। রাজধানীর উত্তরে একটি লিফট নির্মাতা প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন চুয়াডাঙ্গার মাসুদ রানা। স্ত্রীকন্যা নিয়ে থাকতেন রাজধানীর বাড্ডায়। কিন্তু গেল 4 আগস্ট উত্তরায় ছাত্র জনতার আন্দোলনের সময় স্বৈরাচারের বুলেট কেড়ে নেয় তার প্রাণ। উপার্জনক্ষম সন্তান হারিয়ে দুঃখ কষ্টে দিন কাটছে বাবা মায়ের। চুয়াডাঙ্গা থেকে জহির রায়হান সোহাগের রিপোর্ট, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ছেলে বাড়ি ফিরবে, নিজ হাতে খাইয়ে দেবে, মায়ের পাশে বসে গল্প করবে নিজের স্বপ্ন নিয়ে। এ আশায় এখনও যেন বুক বেঁধে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুদ রানার মা জাহানারা খাতুন। চাকরির সুবাদে চুয়াডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রাম থেকে রাজধানীর বাড্ডায় এসে স্ত্রী কন্যা সহ বাস করতেন। পরিবার জানায়, হাসিনা সরকারের পতনের আগের দিন রাজধানীর উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়েছিলেন মাসুদ। সেখানেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায় মৃত। এখনো তোমার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, তাহাও যেন আমার বুক টানটা হয় না। কাকে বাপ বলে ডাকবো আর কিনা খোঁজ নেবে? যদি মনে করে যে দেখবো বা দেখে রাখবো বা খোঁজ খবর নেব, সরকার চাইলে এটা তাদের পক্ষে সম্ভব। মাসুদের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। আমরা চাই যে একজন ব্যক্তির কন্ট্রিবিউটে একটা ফ্যামিলি চলতো, সেই ফ্যামিলিটা যেন আসলে বাধাগ্রস্ত না হয়। তার সন্তান, তার পরিবার, তার আত্মীয় স্বজন যেন কন্টিনিউ করতে পারে। এই ব্যাপারে সরকারের সার্বিক দৃষ্টিভঙ্গি রাখা দরকার। শহীদ মাসুদ রানার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে চুয়াডাঙ্গার জেলা প্রশাসন। আমাদের সর্বশেষ মিটিংয়ে 42 জন আহতের তালিকা আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত করেছি এবং এই নিহত এবং আহতদের সার্বিক খোঁজ খবর আমরা এই জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত নিয়ে থাকি। সৈয়দ মাহমুদ, আরটিভি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শফিকুল আলম রেজাকে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে আটক করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। নাশকতার প্রস্তুতিকালে তাকে আটক করা হয় বলে জানান তেজগাঁও থানা ছাত্রদলের নেতাকর্মীরা। বলেন, শফিকুল আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মহাখালী আর্যতপাড়া বটতলার জহির হত্যা মামলার
এজাহার নামীয় আসামি। 5 আগস্ট ছাত্র জনতার উপর অস্ত্র হাতে হামলা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। যেই ছাত্রলীগ হাইকোর্ট দ্বারা নিষিদ্ধ এরা সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ সংগঠন, এই সংগঠনের কার্যক্রম আমরা কোনো মতেই ছাত্রদল এটা মাইনে নিতে পারবো না, ছাত্র সমাজ এটা মাইনে নিতে পারে না। জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে নিজে অস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের যে নাশকতা হয়েছে, যে ছাত্র হত্যা হয়েছে, সেই ছাত্র হত্যায় নিজে মহাখালীতে আরজকপাড়ায় জাহিদ হোসেন একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের সময় উনি একদম নিজে সশরীরে উপস্থিত ছিল আসামি হিসাবে। অন্তর্বর্তী সরকারের সাফল্যের উপর দেশ, মানুষের ভাগ্য ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করলে বিএনপির পূর্ণ সমর্থন থাকবে বলে জানান তিনি। তবে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে বলে মত জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের। একই সঙ্গে সংস্কারের জন্য যৌক্তিক সময়কে টেনে লম্বা না করার দাবিও দলটির। আরটিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে বিস্তারিত। দলীয় সরকারের অধীনে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধই করেনি আওয়ামী লীগ, পুরো নির্বাচনী ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে, এমনটাই মনে করে দেশের অন্যতম দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী। ছাত্র জনতার বিপ্লবে ফেসিবাদ পতনের পর অন্তর্বর্তী সরকারের যাত্রায় সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন দেখছে দলগুলো। বিএনপির দ্রুত নির্বাচন চাইলেও জামাত চাইছিল সংস্কার, যার প্রেক্ষিতে 2 দফা সংলাপ হয়েছে প্রধান উপদেষ্টার সাথে। নির্বাচন নিয়ে সরকার সময়ক্ষেপণ করছে বলে মনে করে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ইন্টারিম গভর্নমেন্ট তারা নির্বাচন করবে, সংস্কারগুলো করবে, যত দ্রুত করবে আমাদের পূর্ণ সমর্থন আছে। ইন্টারিম গভর্নমেন্টকে উপরে নির্ভর করছে বাংলাদেশের এই বিপ্লবের আপনার সাফল্য, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এর সাফল্যের উপর নির্ভর করছে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ। জামায়াতের আমির মনে করেন সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের প্রত্যাশা পূরণ নাও হতে পারে, তবে দ্রুত প্রয়োজনীয় সংস্কার চান তিনি। এই যৌক্তিক সময়টা এমন হওয়া উচিত নয় যে এটাকে টেনে অনেক লম্বা করে মানুষের মধ্যে আবার একটা সন্দেহ, সংশয়, হতাশা সৃষ্টি করা, এটা ঠিক হবে। সংস্কার হয় তাহলে একটা ভালো নির্বাচন হবে, মানুষ তার পছন্দের দল এবং প্রার্থীকে বাছাই করে নিতে পারবে। এই জন্য আগে না পরে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সংস্কার হতে হবে। অবশ্যই ইলেকশনের শিডিউল ঘোষণার আগে এই সংস্কার সারতে হবে যেগুলো আছে, কারণ শিডিউল ঘোষণা হয়ে গেলে এই সংস্কার কাজ আর আগাবে না, এটা থেমে যাবে। তখন নির্বাচনী প্রক্রিয়াটাই হবে মুখ্য বিষয়। সংস্কার এবং নির্বাচনী প্রক্রিয়া একসাথেই আগাবে, আমরা সেটা দেখতেও পাচ্ছি। দ্রুত অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র সুসংহত হবে বলে মনে করেন বিএনপি ও জামায়াত। সংস্কার হলো, নির্বাচন হলো না, তাহলে কি হলো? আবার নির্বাচন হলো কিন্তু সংস্কার হলো না, ক্ষেত্র তৈরি হলো না, মাঠ তৈরি হলো না, এর মাঝে নির্বাচন এসে গেল, তাহলে সেই নির্বাচনে জাতির প্রত্যাশা পূরণ করতে পারবে না। নির্বাচনের নামে অতীতের 3টা নির্বাচনের মতো হয়তো বা আরেকটা খারাপ নজির স্থাপন হবে, জাতি বারবার পথ হারাতে চায় না। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তন ছাড়া দুর্নীতি দমন কমিশন দুদকের কাজে সাফল্য আসবে না। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দুদক সংস্কারে কাজ করছে ইফতেখারুজ্জামান কমিশন। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, জবাবদিহিতা ও নজরদারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দুদক আইন ও সিভিল সার্ভিস অ্যাক্টে বড় পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। পাচার অর্থ ফেরাতে প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করা হবে। শরীদ খানের রিপোর্ট। দুর্নীতি দমনে গঠিত কমিশনের কর্মকর্তারা নিজেরাই জড়িয়ে পড়েন দুর্নীতিতে। প্রতিষ্ঠান পরিণত হয় রাজনীতি আর আমলাতন্ত্রের আজ্ঞাবহে। এ অবস্থা থেকে উত্তরণের উপায় খুঁজতে অন্তর্বর্তী সরকার দুদক সংস্কারে কমিশন গঠন করে।
এরই মধ্যে কয়েকটি বৈঠক করেছে ডক্টর ইফতেখারুজ্জামান কমিশন। চিহ্নিত করা হয়েছে প্রতিষ্ঠানটির দুর্বলতা। দুদককে সত্যিকার অর্থে স্বাধীন, কার্যকর ও স্বশাসিত করতে প্রস্তাবনা তৈরির কাজ চলছে। যেটা মোটামুটি প্রতীয়মান হয়েছে যে সবসময় একটা রাজনৈতিক প্রভাব থাকে প্রতিষ্ঠানের যে কর্তৃত্ব, সেই এটা হচ্ছে যে একদিকে রাজনৈতিক প্রভাব, একদিকে আমলাতান্ত্রিক প্রভাবের হাতে জিম্মি। এই বিষয়টাকে কিভাবে উত্তরণ করা যায় সেটা আমাদের একেবারে সর্বোচ্চ প্রাধান্যের জায়গা, আমরা সেটা ভাবছি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা যতটুকু আছে, সম্ভাবনা যতটুকু আছে, সেটা পুরোটাই প্রায় খর্ব হয়ে যাচ্ছে। এই কারণে তাদের মধ্যে বৈষম্য আছে এবং এই ধরনের তান্ত্রিক সম্পর্ক আছে। দুদককে ঢেলে সাজাতে আইনের পরিবর্তন ও আধুনিকায়ন জরুরি। সিভিল সার্ভিস অ্যাক্টের সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করা হবে। কারণ সকল নাগরিকের সমান অধিকার। একজন যেই দুদক একজন প্রধানমন্ত্রীকেও পর্যন্ত প্রয়োজনে আটক করতে পারবেন, সেই দুদক কেন একজন সরকারি কর্মচারীকে আটক করতে পারবেন? এটা বৈষম্যমূলক। কাজেই এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমাদের বৈষম্যবিরোধী চেতনার সাথেও সাংঘর্ষিক। দুদকের সাথে অন্য সংস্থার সমন্বয়হীনতা দূর করে পাচার অর্থ ফেরত আনার বিষয়ে জোর দেয়া হচ্ছে। দুদকের পাশাপাশি অন্য বেশ কয়েকটি সংস্থা আছে, যেমন বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যে পারস্পরিক সমন্বয় এবং সহযোগিতার মাধ্যমে যার যার অবস্থান থেকে এবং সিঙ্ক করে আর কি সমন্বয়ের মাধ্যমে যে কাজটা করার কথা, সেটা বাস্তবে কখনো হয়নি। সেই জায়গায় আমাদেরকে যেতে হবে। রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বিবেচনায় নিয়োগের কারণে কমিশন প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি। তাই দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের স্বচ্ছ উপায় খোঁজা হচ্ছে। চেয়ারম্যান জানান 31 ডিসেম্বরের মধ্যেই তাদের প্রস্তাবনা জমা দেয়া হবে। যেমন পেশাগত দক্ষতা, ব্যক্তিগত জীবনে সততা, শুদ্ধাচার, স্বচ্ছতা এবং ট্র্যাক রেকর্ড ফর বিইং অ্যান অনেস্ট পারসন, এই ধরনের গুণাবলীর পাশাপাশি কোনোভাবেই যেন দলীয় প্রভাবে প্রভাবান্বিত ব্যক্তি না হন। শরীয়ত খান, RTV, ঢাকা। এবার বাজার পরিস্থিতি। আমদানি শুল্ক প্রত্যাহার করে শূন্যের কোঠায় নিয়ে আসার পরও দেশে পেঁয়াজের বাজার স্থিতিশীল হচ্ছে না রহস্যজনক কারণে। সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও দাম কমছে না। একই সাথে চাল ও আলু সহ অন্যান্য নিত্যপণ্যের দামও ঊর্ধ্বমুখী। এতে ক্ষোভ প্রকাশ করছে ক্রেতারা। তারা বলছে বাজারে জিনিসপত্রের দামে কোনো নিয়ন্ত্রণ নেই। শীতকালীন সবজি বাজারে আসলেও দাম কমছে না। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলেও অভিযোগ তাদের। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, নিত্যপণ্যের বাজার কেন সহনশীল হচ্ছে না, কি বলছে ক্রেতা বিক্রেতারা? আপনি যেমনটা বলছিলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বাজারে যে ঊর্ধ্বমুখী যে প্রক্রিয়াটা চলছিল সেটা থামানোর জন্য কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণের জন্য কর যে শুল্ক আরোপের যে প্রত্যাহারের যে বিষয়টি সেটি করা হয়েছিল। বিশেষ করে পেঁয়াজ, আলু এবং চাল হতে শুরু করে বিভিন্ন পণ্যের দাম কমানোর জন্য এই শুল্কটি প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু আসলে বাজারে তার একেবারে ব্যতিক্রম একটা চিত্র দেখা যাচ্ছে। সেটি হচ্ছে শুল্ক প্রত্যাহারের পরও কিন্তু বাজারের দাম কমছে না। বিশেষ করে পেঁয়াজের দাম আজকে প্রায় দেশি পেঁয়াজগুলো চলছে 130 থেকে প্রায় 40 টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজগুলো চলছে প্রায় 120 থেকে 25 টাকার মধ্যে। সেই সাথে আলুর দামও কিন্তু ঊর্ধ্বমুখী এবং আলু আমরা দেখতে পেয়েছি যারা একেবারে 65 থেকে 70-এর মধ্যে কিন্তু আলু চলছে, তাও কিন্তু একসাথে 5 কেজি 10 কেজি নিলে কিন্তু এই দামটা পাওয়া যাচ্ছে। খুচরা ক্ষেত্রে আরও দামটা বেশি দেখা যাচ্ছে। সেই সাথে আমরা চালের বাজার এবং সবজির বাজারে কিন্তু একই পরিস্থিতি, অর্থাৎ বলতে গেলে বাজারের যে নিয়ন্ত্রণের যে বিষয়টি আসলে সেটা এখনো পর্যন্ত মানুষের নাগালে আসেনি। সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে তারা গত কয়েক মাস ধরে যে ধরনের বাজার দেখছে সেটা আরও ঊর্ধ্বগতি হচ্ছে এবং সেটা একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে বলে এমনটা দাবি করছেন। সেই সাথে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলোর দামও একেবারে বৃদ্ধি পেয়েছে। ফুলকপি হতে শুরু করে টমেটো, শসা সব কিছু দিক দিয়ে একেবারে বৃদ্ধি বলাই যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুরই দাম কমছে না। অর্থাৎ নড়েচড়ে হয়তো 5 টাকা 20 টাকা কমলেও আবার সেটা দেখা যাচ্ছে 10 থেকে 15 টাকা 20 টাকা বেড়ে যাচ্ছে। সাধারণ ক্রেতারা বলছেন যে আসলে তারা যে দ্রব্যমূল্যে যে কম পাওয়ার যে বিষয়টি সেটি একেবারে অনিশ্চিত। সেই সাথে বিক্রেতারাও বলছেন যে আসলে বাজারে সরবরাহের কোনো ঘাটতি নেই, বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও এই বাজারে কিন্তু সেটা দাম কমছে না। তারা বলছেন যে আসলে মধ্যস্থ কোনো সিন্ডিকেটের কারণে তারা বাজারে এই দামটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা জানতে চেয়েছিলাম যে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই সাথে চালের শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন দাম কমছে না? তারা বলছেন যে তারা আসলে যেখান থেকে আনছেন আমদানি করে মালামালগুলো, সেক্ষেত্রে এইগুলোর কোনো পরিবর্তন তারা দেখতে পাচ্ছে না। তাই
তাই তারা বারবার বলছেন যে আসলে শুল্ক কমালেও কিন্তু এটার বাজারে কোনো প্রভাব পড়েনি এবং বাজার মনিটরিংয়ের যে বিষয়টি ক্রেতারা বলছে সেটা আসলে ওইরকম চোখে পড়ার মতো না। সরকারের পক্ষ থেকে বলা হলেও কিন্তু আসলে বাজার মনিটরিং এবং সেটা দাম নিয়ন্ত্রণে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেই বলে তারা আমাদেরকে এমনটা জানিয়েছিলেন। ফাতিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হলেও প্রভাব নেই বাজারে। শুল্কমুক্ত আমদানির সুবিধা পেলেও দাম কমায়নি ব্যবসায়ীরা, ফলে চালের দাম নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগ থাকলেও তেমন একটা কাজে আসছে না। দিনাজপুরের হিলি থেকে আব্দুল আজিজের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজান শরীফ। প্রায় ১.৫ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। বাজারে চালের দাম হু হু করে বাড়তে থাকায় সরকার দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত নেয়। গত ২০ অক্টোবর আমদানি শুল্ক ২৫ ভাগ কমালেও ৩১ অক্টোবর তা পুরোপুরি প্রত্যাহার করে নেয় বাণিজ্য মন্ত্রণালয়। সারা দেশের ১০২ জন ব্যবসায়ীকে ৫,৮৭,০০০ মেট্রিক টন চাল আমদানির অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এর মধ্যে ৩২ জন আমদানিকারক এ পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ৫০,০০০ মেট্রিক টন চাল আমদানির সুযোগ পেয়েছে। শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পরও বাড়তি দামে চাল বিক্রি করছে মুনাফাখোর চক্র। ইন্ডিয়া থেকে চাল আসতেছে, এসে যদি আমরা সাশ্রয় না পাই, আমাদের বাংলাদেশে যদি বাজার নিয়ন্ত্রণ না হয়, তাহলে আমরা এই চাল নিয়ে করব কি? ইন্ডিয়া থেকে চাল ঢুকেছে আপনার, তো চালের দাম তো কমেনি। ভরা মৌসুমে চালের দাম এত বেশি, আমরা চলবো কিভাবে? আমাদের যেভাবে ব্যয় বাড়তেছে তেমন তো আয় হচ্ছে না। আমরা মাল কিনতে যাই, পোর্টে দেখি যে সম্পাকাঠের ৭২ টাকা দাম চাই, তারপর স্বর্ণ 5 চাই আপনার ৫৪ টাকা। চিন্তা করতেছি যে না, দেশি চালেরই মোটামুটি দাম ২-১ টাকা কমে পাওয়া যাবে, এই কারণে আমরা চাল না কিনে ঘুরে আসলাম। তবে চাহিদা অনুসারে যোগান ঘাটতির অজুহাত আমদানিকারকদের। গুটি স্বর্ণা এই চালটি হয়েছে $৪১০, আর সম্পা কাটারি এই চালটি আমদানি হয়েছে আপনার $৪৭০। বাংলাদেশের চালের ঘাটতি আশা করি পূরণ হয়ে যাবে। আমরা যারা ব্যবসায়ী আছে ভারত থেকে বিপুল পরিমাণ চাল আমদানি করে দেশের চাহিদা পূরণ করব এবং দামটা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছি। চালের বাজারে শুল্ক ছাড়ের সুফল পেতে সরকারের নজরদারির দাবি ভোক্তাদের। রেজওয়ান শরীফ, RTV। বৃষ্টি কমলেও কমছে না ডেঙ্গু। একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১,২২১ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪৩ জন। এছাড়া ডেঙ্গুতে ৬০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫১৩ জন। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন আমাদের জানাবেন। যে ফাতিমা আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। কোনোভাবে আসলে সেটা যে নিয়ন্ত্রণ করবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এক গবেষণায় উঠে এসেছে চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৪৭ জন করে আক্রান্ত হচ্ছে। তাতেই বোঝা যাচ্ছে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো গেছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আক্রান্ত হয়েছেন ৪৩ জন এবং একই সাথে এক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত মারা গেছেন ৩৩ জন। এই ৩৩ জনের মধ্যে ১৭ জনই কিন্তু নারী রয়েছে এবং ১১ জন পুরুষ, ৪ জন শিশু রয়েছে। এক গবেষণায় দেখা গেছে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা বেশি পুরুষ এবং মৃত্যুর সংখ্যা কিন্তু নারীরা বেশি। যে ৩৩ জনের মধ্যে কিন্তু ১৭-১৮ জনই কিন্তু নারী রয়েছে। সিভিল সার্জনের পক্ষ থেকে আরও জানিয়েছেন আসলে সচেতন না হলে এককভাবে কারো পক্ষে কিন্তু সম্ভব না এটা নিয়ন্ত্রণ করা। তবে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো এখন জনগণ কিন্তু আসলে অনেকটা তুলে নিয়েছেন। তারা জানিয়েছেন সিটি কর্পোরেশন এই মুহূর্তে কাজ করছেন। তবে মেয়রের সাথে কথা বলেছিলাম, তিনি বিভিন্ন সময় কিন্তু সভা সেমিনার করছেন শুধুমাত্র ডেঙ্গুর উপরে এবং তিনি ৪১টি ওয়ার্ডে প্রতিদিনে কোথাও না কোথাও কিন্তু আসলে ওষুধ ছিটাতেন এবং সে জনগণ এই বিষয়টাকে সাধুবাদ দিয়েছেন। গতকালও আলেম সমাজের সাথে মেয়রের বৈঠক হয়েছে এবং তিনি জানিয়েছেন প্রতিটি জুমার নামাজের খুতবায় যাতে ডেঙ্গু নিয়ে আসলে ইমামরা কথা বলে এবং এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। ইমামদের ভূমিকা কিন্তু অনেক বেশি বলে জানিয়েছেন। তবে চট্টগ্রামের
হাসপাতালগুলোতে কিন্তু আসলে ডেঙ্গু রোগীতে এখন ভরপুর। এই মুহূর্তে যে 43 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে 32 জনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতেন, বাকিরা বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতেন। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন এবং একই সাথে যারা আসছেন তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন। যে ওষুধটি নেই সেটি বাইরে থেকে আনতে হচ্ছে এবং যেটি আছে খুব দ্রুত দিয়ে রোগীদেরকে আসলে সেবা দেওয়ার চেষ্টা করছেন। আমরা রোগীদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, তারা পর্যাপ্ত সেবা পাচ্ছে। ফাতিমা, এই ছিল ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর উত্তরখান কলেজ তালতলায় জাল দলিল করে ভূমি দখলের অভিযোগ উঠেছে একটি মহলের বিরুদ্ধে। ক্রয়সূত্রে প্রকৃত মালিক 47 বছর ধরে ভোগ দখলে। ওয়ারিশানরা বিদেশে অবস্থান করায় 5 আগস্টের পর 45% জায়গার মধ্যে 23% দখলে নেয় ভূমিদস্যুরা। বাকিটুকু দখল দিতে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে চাপ দেন নোমান আইয়ুব ও দেলোয়ার গংরা। তবে থানায় একাধিকবার অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি ভুক্তভোগীরা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। রাজধানীর উত্তরখান মৌজার 23,005 নং দাগের 23% জায়গা 1978 সালে ডাক্তার আব্দুর রহমানের কাছ থেকে ক্রয় করেন হাবিবুজ্জামান খান। তার মৃত্যুর পর ওয়ারিশান কাজী মাহমুদ জামান গং নিজেদের নামে নামজারি করে নেন। হাবিবুজ্জামান খানের ওয়ারিশানগণ বিদেশে অবস্থান করায় 23% জায়গা জাল জালিয়াতি করে নিজেদের নামে মিউটেশন করে নেন মোশাররফ হোসেন গংরা। একই দাগে হাবিবুজ্জামান 1979 সালে 20.5% রিয়াজউদ্দিনের কাছ থেকে ক্রয় করে ভোগ দখল করে আসছেন। মোশাররফ হোসেন গংরা সেটিও নিজেদের নামে নামজারি করে নেন। এটি নিয়ে 2021 সালে ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে মিসকেস করলে এসিলেন হাবিবুজ্জামানের ওয়ারিশ কাজী মাহমুদ জামানের পক্ষে রায় দেন। 5 আগস্টের পর সেই জায়গা দখলের জন্য স্থানীয় ভূমিদস্যু দেলোয়ার, কামাল, রাকিব আহমেদ, সুমন, রবিউলকে নিয়ে দফায় দফায় হামলা চালায় অভিযুক্তরা। খাজানা জনি হয়ে গেলগা, ওই অঞ্চলে আয় 2-3 দিন করে আয় ভিতরে হান্দা দেইগা আবার বাড়ায় জায়গা। বাজার তো গেট ভাঙিয়ে গেলেছিল, ওই সময় বাধা দিয়েছে, বাধা দিলে পর আমি গেছি গে। উপরে যারা লিডার কর্মকর্তা আছে সবাই আইসা দাঁড়িয়ে থেকে এখানে এগুলো কাজ করছে। তারা নাকি ডিআইজি লোক। হাবিবুজ্জামান খানের জমি আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। শুধু তাই না, এই জায়গা দখল নেয়ার জন্য 21,385 নং দাগে মোহাম্মদ ইশারুল হকের 4.5% জমির উপর থাকা দোকান ভেঙে রাস্তা তৈরি করে ভূমিদস্যুরা। তো এখন আমার জমিটা ভাঙচুর করে দোকানপাট ঘরবাড়ি ভাঙচুর করে তারা এটা দখল করে নিয়েছে। এটা এখানে আছে আইয়ুব আলী আছে, কামাল আছে, রবিউল আছে, তারপরে দেলোয়ার আছে, নুমান আছে। ফ্যাসিস্ট সরকারের আমলা ডিআইজি ইমাম হোসেন সে এই টাকাগুলো বিভিন্নভাবে দিচ্ছে। রাকিব তার ম্যানেজার, এই রাকিবের ইন্ধনে ওরা নাকি 1 কোটি টাকা দিছে এই জমি দখল করার জন্য। জাল দলিলের সত্যতা যাচাই ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলে গেলে সহকারী ভূমি কমিশনার এমন একাধিক জাল দলিল পেয়েছেন স্বীকার করে জানান, এই নামজারি বাতিলের জন্য 15 দিন আগে আবেদন করেছেন তারা। আমরাই সাবলেটি ওনাকে বলবেন এসে বক্তব্য দিতে যে এটা নকল, যেটা পাইছি উত্তরখানের ওটা দেখলে বোঝা যায়। 2-3 লাইন আধুনিক কথাবার্তা লেখা, আসল তথ্য 25 বছরের হিস্ট্রি কিছু নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাল দলিলকারী মোশাররফ নুমান গংরা কাগজপত্র নিয়ে দেখা করার কথা বললেও যোগাযোগ করেননি। উনি তেমন কিছু করে না যে জায়গা ওনার আমলে আমি নিজে জায়গায় গেছিলাম, উনি ছেড়ে দিয়েছিলেন। ওনার মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ মালিক হয়েছে, ওনার ছেলে মেয়েরা মালিক হয়েছে। আমি সবগুলো প্রমাণ নিয়ে আপনার কাছে হাজির হব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউসে বৈঠক করেছে। ট্রাম্প গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর তাদের মধ্যে এটি ছিল প্রথম বৈঠক। এতে উভয়ে আগামী জানুয়ারিতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্য-পিয়েরে বলেছেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। তিনি সাংবাদিকদের আরও বলেন, এটি ছিল একটি অর্থবহ বৈঠক। যুক্তরাষ্ট্র ও বিশ্ব বর্তমানে যেসব বিষয়ের মুখোমুখি হচ্ছে সেগুলোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অভ্যন্তরীণ নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 47 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 43,700 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি আরও বলেন, ইসরায়েল যদি খুব দ্রুত এই যুদ্ধ না থামায় তাহলে দেশটিকে মানবতা বিরোধী অপরাধের মুখে পড়তে হবে।
উয়েফা নেশনস লিগে রাতে বিগ ম্যাচ। লিগ এ এর দ্বিতীয় গ্রুপে বেলজিয়াম লড়বে ইতালির বিপক্ষে। একই গ্রুপের আরেক ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইসরায়েল। ম্যাচ দুটি শুরু হবে রাত 2:45-টায়। এদিকে লিগ বি এর দ্বিতীয় গ্রুপে গ্রিসের প্রতিপক্ষ ইংল্যান্ড। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। লিগ এ এর পঞ্চম রাউন্ডের ম্যাচ। ইতালির বিপক্ষে কিছুটা দুশ্চিন্তায় বেলজিয়াম। ঘরের মাঠে খেলা হলেও শক্তিশালী ইতালির বিপক্ষে বড় পরীক্ষার আভাস মিলছে। হোম ম্যাচে ড্র করায় অবশ্য চাপে ইতালি। দু দলের মুখোমুখি শেষ 5 দেখায় 3 জয় ইতালির, 1 হারের সাথে একটি ড্র আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের। লিগ এ এর আরেক জায়ান্ট ফ্রান্সের লড়াই ইসরায়েলের বিপক্ষে। টেবিলে সুবিধাজনক অবস্থায় থাকা ফ্রান্স 4 ম্যাচে 9 পয়েন্ট নামের পাশে। এই ম্যাচ জিতে ইতালিকে পেছনে ফেলার লক্ষ্য এমবাপ্পের দলের। অন্যদিকে ইসরায়েল আছে টেবিলের তলানিতে। অন্যদিকে লিগ বি এর পঞ্চম রাউন্ডের ম্যাচে অ্যাথেন্সে বড় কিছু করার লক্ষ্য গ্রিসের বিপক্ষে ঘরের মাঠে হোঁচট খাওয়া ইংল্যান্ড চাইবে বড় জয় নিয়ে ফিরতে। দু দলের মুখোমুখি শেষ 5 দেখায় 2টি ম্যাচ জিতেছে ইংল্যান্ড, 1টি জয় গ্রিসের, অন্য 2টি ম্যাচ হয়েছে ড্র। মাহফুজুল ইসলাম, RTV। সকালের সংবাদ পর্যন্ত। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।